বুঝছো? সো এই জিনিসটা তোমার সময়ের সাথে সাথে তোমরা ডেভেলপ করবা, বাট এটা ডেভেলপ করার জন্য পলিটিক্সে তোমাদের অপশন নিতে হবে যে হ্যাঁ আমরা পলিটিক্স করব, আমরা পলিটিক্স করতে চাই এবং আমরা আস্তে 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 হব। তোমাদের তো সুবিধা, আজ থেকে 10 বছর পর বাংলাদেশের ইয়াঙ্গার জেনারেশন অনেক, তোমরা যদি পলিটিক্যালি এডুকেটেড হও তাহলে তোমরা পারবা, কিন্তু তোমরা যদি তোমাদের ব্যক্তিত্ব পরিবর্তন না করো আর তোমরা যদি একটা জায়গায় আটকে যেতে যে আমরা এই ধরনের সব মানুষকেই শুধুমাত্র রিপ্রেজেন্ট করবো, তাহলে তোমরা কমিউনিটি লিডার হতে পারবা, কিন্তু তোমরা কোনোদিনও পলিটিশিয়ান হতে পারবে। পলিটিশিয়ান হতে হলে তোমাদের অনেক কেয়ার লাগবে। গ্রামের মানুষের সাথে তুমি কিভাবে কথা বলবা, শহরের মানুষের আরেকটা কথা, মানুষকে ভালোবাসতে হবে, ফিল করতে হবে। আর আমি কথাটা বারবার বলি যে তুমি অনুষ্ঠানের আগে বলছিলাম পার্থ ভাই আপনি আইডল বা আপনি না, আমাদের আইডল হওয়ার দরকার নাই। পৃথিবীর সবচেয়ে বড় আইডলই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তুমি তার জীবনী পড়ো, তুমি 4 খলিফার জীবনী পড়ো, তুমি দেখবা পৃথিবীতে এমন কোনো সিচুয়েশন নাই আমার নবী আর আমার খলিফারা সেটা ফেস করেন। এবং যখন তুমি এটা পড়বা, আপনি এই সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো আল্লাহ তাআলার একটা রহমত, এবং এটা পলিটিক্স অনেক ইম্পর্টেন্ট। যে পলিটিক্স কেন সবকিছুতেই যদি তুমি ওই নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে চাও, যখন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ যখন জানবে যে তুমি মানুষের জন্য কাজ করতে চাও, আল্লাহ একটা ডিভাইন বরকত তোমার উপরে দেবে। এবং সত্যি যখন আল্লাহ তোমার সাথে থাকবে, তোমার আর কাউকে দরকার নেই। কিন্তু পপুলার ইমেজ করার জন্য তুমি পলিটিশিয়ান হতে পারবে না। বিকজ আমি তোমাকে একটা কথা বলি যে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসময় জিজ্ঞেস করছিল, ওনার চাচা বলছিল যে তুমি এগুলি বাদ দিয়ে তুমি আসো, তুমি কি চাও আমি দেব। তুমি বলছো আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য, তুমি কিছু লাভ নেই, তোমরা যে যাই বলো আমার করতে হবে, সেটা আল্লাহর কথা। তো তুমি যখন চিন্তা করবো আফ্রিদি যে আমি আমার মানুষের জন্য কাজ করব, যারা আছে আমি তাদেরকে সাপোর্ট করবো, প্লাস আমি আমার আইডিয়া দিয়ে হেল্প করবো, তুমি দেখবা আল্লাহ তোমার উপরে একটা আলাদা রহমত দেবে, আলাদা রহমত। তুমি যদি এমপি হওয়ার জন্য রাজনীতি করো, আল্লাহ বলবে তুই তো চাইতেই পারিস না, তোমাকে কি বললো না বললো বা কার কাছ থেকে আসবে, আজকে তোমরা দুজন বা আরো যারা আছে যারা যে আগামীতে আমার চেয়ে ভালো হবা, আমি বলছি না, আমি নিজেও বলছি স্টিল ইন লার্নিং প্রসেস। আমি এখনো আমার অনেক শেখার বাকি আছে, আমি এখনো অনেক কিছু থেকে বের হতে পারিনি নিজেকে অ্যাকমপ্লিশ পলিটিশিয়ান বানানোর জন্য। বাট এই কে চেনো, কে চায় না, কে কি চায়, সবচেয়ে প্রথম কথাই তোমার ইয়াঙ্গার জেনারেশনকে জিজ্ঞেস করতে হবে আসলে কি তারা রাজনীতি করতে চায় না তারা ক্ষমতাধর হতে চায়। ফার্স্ট কোয়েশ্চেন। যদি সে ক্ষমতাধর হতে চায়, ইন দ্যাট কেস কেউ তাকে হতে দিবে না বা তাকে করতে দিবে না। কিন্তু সে যদি জনগণের কাজ করতে চায়, তাহলে ইট ডাজন্ট ম্যাটার কে কি চিন্তা করলো না করলো। আর আমি তো বারবারই বলছি যে তুমি যখন জনগণের কাজ করতে করতে, জনগণের অধিকার নিয়ে করতে কাজে চলে যাবা, তখন একটা পর্যায়ে জনগণ তোমাকে লিডার বানিয়ে দেবে। তোমার ক্যালকুলেশন করে তুমি লিডার হতে পারবে না, জনগণ বানিয়ে দেবে। সো ইউ মাস্ট হ্যাভ দ্য কারেজ টু সে ভাই আপনারা যে যা বলুন কোনো কিছু যায় আসে না, আমি আমার কাজ করছি। আই সি ইট সিরিয়াসলি ডাজন্ট ম্যাটার। আমাদের কত মানুষ নেগেটিভ করে, এক সময় করতো, এক সময় করে। যে ব্যক্তি নেগেটিভ করতে একটা পর্যায়ে যে উনি হয়তো বলছেন না পারতো ভাই ভালো কথা বলছেন, আমাদের কথা বলছেন, ইটস ওকে, ইটস নট প্রবলেম। জনগণের উপরে রাগ হওয়ার কিছু নাই। জনগণ আমাদের আজকে ভালো বলবে, কালকে খারাপ বলবে, আমাদের দায়িত্ব জনগণকে বোঝানো, কিন্তু জনগণকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, আর এই বিশ্বাস আমাদের অর্জন করতে হবে। সো এই জন্য নৈতিকতা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং তোমার করাপশন যাতে তুমি না করো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং নৈতিকতা যে মূল নীতি থেকে তুমি বের হয়ে যাবা। তুমি দেখো আমি যখন 20 দল ছেড়ে দিই, আমি তো 20 দলে 20 বছর ছিলাম, আমার বাবা ছিলেন, আমি ছিলাম, আমি অত্যন্ত স্নেহ করতো আমাকে, বা এখনো আমি শুরু করেন আমাদের বিএনপি চেয়ারপারসন আমি ছিলাম। বাট আমি যেদিন দেখলাম আমার কাছে ফিল হলো যে না, জনগণের ইচ্ছার প্রতিফলন হচ্ছে না। আরো তো 19 দল ছিল, ওনারা ছাড়েনি, আমি সি না, আই ক্যান স্টে। তারপর অনেকেই এটা মনে করছে আচ্ছা পার্টি হয়তো অন্য কোনো দলে যাচ্ছে, আই ডিডন্ট নো। So they realize your actions will make them realize. তোমার কর্মকাণ্ডই ওনাদেরকে উপলব্ধি করাবে যে না, আমি ওনাকে নিয়ে যেটা মনে করেছি সেটা না। কালকে আফ্রিদি যদি ভালো কাজ করা আরম্ভ করে, জনগণের মানুষের জন্য কাজ করা আরম্ভ করে, যেভাবেই হোক সে যদি এই কাজ আরম্ভ করবে, মানুষই বলবে যে এই ছেলেটা আগে কি করতো না করতো doesn't matter, but by time he has matured. It's okay. মানুষ বলবে, মানে মানুষ ডিসকারেজ করবে, বাট ওগুলোকে আমাদের সাইডে রেখে নিজের মতো আগে যেতে হবে। সেই জিনিসটা তুমি যদি একটা ভালো কাজ করো, মানুষের জন্য কাজ করো, তুমি দেখবা বললাম তো আল্লাহর রহমত আসবে, মানুষই ঠিক করবে। দেখো একটা কথা,
মানুষ মানুষকে পছন্দ করাটা ডিভাইন। আমার চেয়ে অনেক যোগ্যতাবান ছেলে বাংলাদেশের রাজনীতিতে আছে, আমার চেয়ে অনেক ভালো ছেলে বাংলাদেশের রাজনীতিতে আছে, আমার চেয়ে হয়তো নৈতিকতার দিক থেকেও ভালো মানুষ আছে, কিন্তু আল্লাহ এমন কোন একটা হয়তো রহমত আসছে যে আমার কথাটা মানুষ হয়তো শুনে বা মানুষ আমাকে বিশ্বাসের ওই জায়গায় রেখেছে। এটা সম্পূর্ণরূপে আল্লাহর কাছে। এটা কালকে তোমাদের উপর আসতে পারে না, এই কথা আমি নিজে চেষ্টা করছি সেটার জন্য। আমি রাজনীতিতে থাকছি, আমি রাজনীতিবিদ হিসাবে বড় হওয়ার চেষ্টা করছি। আমার জন্য তুমি জানো আমার ফ্যামিলি অনেক কানেক্টেড পলিটিক্স এর সাথে, ইভেন কি আমার মানে 12-14 জন আমার কাজিন আর এমপিস, মিনিস্টার্স আর হোয়াটএভার। বাট আমি ওই ইজি পাথ নেই না। আই ওয়ান্টেড টু লার্ন। আমি হয়তো আজকে হয়তো আমি এমপি না, কিন্তু মানুষ আমার কথা শুনে বা আমি মানুষের সাথে কমিউনিকেট করতে পারি। সো আমার কথাগুলো এক একজনের চিন্তা এক এক রকম। তুমি তোমার চিন্তা থেকে করতে পারবা ইনশাআল্লাহ, বাট আমি আমার একটাই, কিন্তু আমি তোমাদেরকে এতটুকু একটা কথা বলি যে আল্লাহ তোমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। তোমরা যখনই পারবা মানুষকে পলিটিক্স এর ব্যাপারে এনকারেজ করার চেষ্টা করো, বিকজ পলিটিক্স ছাড়া তুমি বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম কোনো কারাপশন কিছু না। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষগুলি, ক্রিম ছেলেগুলি রাজনীতি করছে। ওই যে বললাম তো আমি, এটা অনেকটা কারণ পুঁজিবাদীর আগ্রাসন, হিরো পরিবর্তন হয়ে যাওয়া, রাজনীতি করতে গেলেও কেউ ভালো রাজনীতিবিদ না হওয়ার চেয়ে কিভাবে পাওয়ার প্ল্যান্টের মালিক হতে পারি, কিভাবে ব্যবসা করতে পারি, এমপি কোথায় কোন গাড়ি আনতে পারি, ভোটটা কোনটা নিতে পারি, এই দিক থেকে ম্যাটেরিয়ালিস্টিকে চলে গেছে। বা মানুষ চিন্তা করে যে না, ওই যে বললাম যেটা পুঁজিবাদের আগ্রাসনে হিরো চেঞ্জ হয়ে গেছে, বা স্ট্যাটাস মনে করে এটাই রাজনীতি, এছাড়া আর কোনো কিছু না। কিন্তু এটা রং। অনেক মানুষই থাকবে, কেউ না কেউ ভালো করবে, কেউ না কেউ নকল করবে, কেউ না কেউ, কিন্তু ভালো ছাত্র পরীক্ষায় থাকবে। কিন্তু ভালো ছাত্ররা যদি কে নকল করলো ওই কথা চিন্তা করে পরীক্ষা দিয়ে বন্ধ করে দেয়, তাহলে ফিউচার হবে কি? তো আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেমই হলো তোমাদের জেনারেশন পলিটিক্স কে ঘৃণা করা বা পলিটিক্স কে অ্যাভয়েড করা। কজ এখন কিন্তু এরকম একটা ট্রেন্ড যে পলিটিক্যাল একটা কথা আমি তোমাকে বলি, শুনো, বাংলাদেশে মাঠ থাকলেই কিন্তু ম্যারাডোনা হয় না, আর গাভাস্কারের ছেলেও কিন্তু ইন্ডিয়ান টিমে বেশি দিন টিকে না। জি, অলরাইট, ইউ নিড টু প্লে, ইউ নিড টু নো হাউ টু প্লে। ওকে, সো এটা একদমই সত্যি না। হ্যাঁ, পলিটিশিয়ানের ছেলে হলে একটা সুবিধা থাকে যে তুমি প্রথমে একটা অডিয়েন্স পাও বাংলাদেশে, যাতে উনি এই বড় নেতার ছেলে, যেহেতু উনি পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে বড় হয়েছে, আমরা আশা করি উনি এই কাজটা করবে। বাট সেটা ধরে রাখার দায়িত্ব তোমার। জি, বাংলাদেশে অনেক বড় বড় নেতারা, তাদের সন্তানরা বাংলাদেশে আজকে এমপি আছে, কিন্তু ওনারা যা করেছেন সেই তুলনায় মানুষ ওনাদের কাছ থেকে অনেক কিছু পায়নি। হয়তো তারা 2-3বার এমপি হয়ে বসে আছে, কিন্তু তারা জনগণের পাশে বা জনগণের হৃদয়ে ওই জায়গাটায় দাগ কাটতে পারে না যেটা তাদের বাবা মারা পেরেছে। এটা একদমই সত্যি না। তবে হ্যাঁ, এটা সত্যি যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি থাকে, মানুষ মনে করে যে উনি ওনার বাড়ির পরিবার থেকেই রাজনৈতিকভাবে একটু শিক্ষিত, মানে পলিটিক্যালি এডুকেটেড, আর ওনাকে একটা অডিয়েন্স দেওয়া যায় বিকজ ওনার বাবা রাজনীতি করতো বা ওনার দাদা রাজনীতি করতো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা তোমার করে নিতে হবে। জি, তোমরা সবাই লিডার, তোমরা তোমাদের জায়গায় সবাই লিডার। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এমন ভাবে কোনো না কোনো গুণে গুণান্বিত করতেছে, যেটা তোমার খুঁজে বের করতে হবে, তোমার খুঁজে বের করতে হবে।